নমস্কার। আমাদের নাগরিকের ইউটিউব চ্যানেল আপনারা তো অনেকেই দেখছেন। আমাদের সব প্রশ্ন চলবে যে পডকাস্ট সেটাও আ অনেকেই দেখছেন। আমাদের নাগরিকের একটি মাসিক নিউজলেটার অনেকেই যারা পুরনো পাঠক তারা তাদের মনে থাকবে যে এটা একটা পাঠানো হতো একটা সময়। কিন্তু বর্তমানে সেটি নানা কারণে আর পাঠানো হয়ে ওঠে না। কিন্তু তার বিকল্প হিসাবে আমরা এই নতুন একটি সেগমেন্ট চালু করলাম আমাদের YouTube এ। এটার নাম আমরা দিয়েছি নাগরিক নিউজ রুম। এখানে নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব নিজেদের মধ্যেই। যে, যে, যে ঘটনা দেশে বিদেশে ঘটছে, বিভিন্ন ক্ষেত্রে যা ঘটছে সেগুলো নিয়ে কিছু মত বিনিময় হবে আমাদের মধ্যে। তো আজকে সেরকমই একটা দিন। আজকে আমাদের ১ম পর্ব। আমাদের আজকের যেহেতু আমরা বিগত একটি বছর কাটিয়ে এলাম। আজকে ১ম নতুন বছরের ১ম পর্ব। আজকে আমাদের আলোচনার বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় আমরা মধ্যে থেকে কিছু বিষয় আমরা বেছে রেখেছি। তার মধ্যে একটি অবশ্যই এই যে আ সাম্প্রতিক এসআইআর নিয়ে যে ধরনের আ ঘটনা আমাদের চোখে পড়ছে, সেই এসআইআর এবং সেই এসআইআর এর সম্ভাব্য প্রভাব কি পড়তে চলেছে আগামী নির্বাচনে। কেননা আমরা জানি যে এবছর আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। সেই এসআইআর এবং নির্বাচন নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করব যে সম্প্রতি ভেনেজুয়েলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারভেনশন ঘটেছে এবং ভেনেজুয়েলার যিনি প্রেসিডেন্ট সেই মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা অভূতপূর্ব ঘটনা প্রায় মানে অনেক বছর পরে আমরা এ ধরনের ঘটনা আবার দেখতে পাচ্ছি। আ যারা প্রবীণ ব্যক্তি তারা এই ধরনের ঘটনা তাদের তরুণ বয়সে শুনেছেন, বা কাগজে পড়েছেন যে সেই সময় যে ধরনের এই ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন খুব আ হতো একটা সময়। তো সেইটা নিয়ে আলোচনা হবে। এছাড়া খেলার জগতে বেশ কিছু আ ঘটনা ঘটছে যেটা ইন্টারন্যাশনাল রিলেশন এর সঙ্গে তার একটা বড় সম্পর্ক রয়েছে। যেমন মুস্তাফিজুর রহমান আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের পেস বোলার। তাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে সেইটা নিয়ে একটা আ চূড়ান্ত বিরোধী তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে বিসিসিআই মহলে মানে বেশ উপর মহলে। এটা নিয়েও একটু আজকে আমরা আলোচনা করব। এছাড়া একদম এই সপ্তাহেরই একদম ঘটনা, সপ্তাহের ১ম দিনেই দিল্লি রায়ট লার্জার কনস্পিরেসি কেস যেটা, সেখানে বেশ কয়েকজনকে জামিনে মুক্ত করা হলেও এখনো আ উমর খালিদ এবং সার্জিল ইমামকে মুক্তি দেওয়া হলো না জামিনে। এবং ৬ বছর হয়ে গেল। এই দুজন মানে সার্জিল ইমাম ৬ বছর পূর্ণ করবেন এই ২৮শে জানুয়ারি এবং উমর খালিদও ৬ বছর পূর্ণ করবেন এই বছরই। তো এতদিন পরেও এই দুজনকে এখনো জামিন দেওয়া হলো না এবং সেই জামিনের জন্য আবেদনের এক্সটেনশন পিছিয়ে দেওয়া হলো আরো ১ বছর। এই যে এরকম আরেকটি অভূতপূর্ব রায়, এটা নিয়েও আমরা কিছু আলোচনা করব। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নাগরিকের টিমের সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতীক এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্ক ভাদুরী। আমরা ৪ জনেই এই আজকের আলোচনাতে মানে সমান্তরালভাবে আমরা অংশ নেব। তো ১ম এ আমি একটু সম্বিত দার কাছে আসি। সম্বিত দা, এসআইআর নিয়ে যে ধরনের ঘটনাবলী আমাদের চোখে পড়ছে, এই যে চূড়ান্ত হয়রানি মানুষের মানে মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষের সকলের এবং ঠিকঠাক কাগজ না রাখার জন্য যে ধরনের কি বলবো হেনস্থা মুখে পড়তে হচ্ছে এবং এগুলো তো মানে আগে মানুষ ভাবেনি যে এরকম একটা দিন আসতে পারে। ফলে সেইরকম ভাবে প্রস্তুত ছিল না। তো সেই আবহে এই ধরনের একটা যে দেশব্যাপী বা রাজ্যব্যাপী আমি যদি আগে ধরি, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। এর কিরকম প্রভাব পড়তে পারে এই আমাদের আগামী আমি যদি শুধু বাংলা নির্বাচনটুকুই ধরি সেখানে? বাংলা নির্বাচনে কিন্তু এসআইআরই একটি ইস্যু যেটা বড় হয়ে উঠতে পারে। কারণ আর যেসব ইস্যুগুলো আসা উচিত সেইগুলো কিন্তু ইন আ সেন্স টেস্টেড। অন্যান্য যে নির্বাচনগুলো হয়েছে এর হুম, আগে তাতে টেস্টেড। হুম, হুম, বাংলার নিরিখে যদি আমরা দেখি সেগুলো কি কি, একটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি ২০১৬ থেকে কম দেখেনি বাংলার মানুষ, ২০১৬ হুম, হুম, নির্বাচন থেকে কম দেখেনি। সারদা দুর্নীতি থেকে শুরু করে নারদা টাকা নেওয়ার যে টেপ সেটা দেখেছে মানুষ। শিক্ষকদের নিয়োগ নিয়ে দুর্নীতি দেখেছে। বালি পাচার, কয়লা পাচার, হুম, গরু হুম, হুম, পাচার ইত্যাদি নিয়ে তৃণমূল নেতাদের অভিযুক্ত হতে দেখেছে, কাউকে কাউকে জেলে যেতে দেখেছে।
পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজার উদ্ধার হয়েছে সেসব দেখেছে। এবং শেষমেশ যে এই রেশন দুর্নীতি ইত্যাদি সব পেরিয়ে শিক্ষক দুর্নীতি এই পর্যন্ত এসছে। এবার শিক্ষক দুর্নীতি তো আজকের বিষয় না, অনেক আগের বিষয়, শুধুমাত্র আদালতে এটার একটা ফয়সলা হয়েছে, বহু শিক্ষকের চাকরি গেছে ইত্যাদি ইত্যাদি, সেটা দেখেছে, সেটা টেস্টেড। বাংলার একটি দল তৃণমূল কংগ্রেস, তাকে মানুষ ভোট দিচ্ছে এবং বিজেপির তাবর নেতারা এসেও তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে হারাতে পারছে না। তিনি বাংলা নিজের মেয়েকে চান বলে এক প্রচার করে তিনি অন্তত 2021-এর যে নির্বাচন তাতে এটাই স্লোগান হয়ে উঠেছিল, সেটাও একটা টেস্টেড যে বাংলার পার্টি এবং বহিরাগত একটা পার্টি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমোহিনী প্রকল্পগুলো, যেটাকে আমরা ডোল পলিটিক্স বলে অনেকে হয়তো কটাক্ষ করেন, কিন্তু তাতে অনেক বেনিফিশিয়ারি আছে। যারা বেনিফিশিয়ারি তারা উপকৃত হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন, সেটাও টেস্টেড। বিজেপিকে লোকজন ভয় পেয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, সেটাও টেস্টেড। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছেন, সেটাও টেস্টেড। যেটা টেস্টেড নয় সেটা হচ্ছে এই এসআইআর এর যে ফলাফলটা বেরোবে সেইটা। এখন সেটা দু তিনটে দিক রয়েছে। এক নম্বর হচ্ছে যে প্রথম যে পর্যায়টা এসআইআর এর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকার, বিশেষ নিবিড় সংশোধনী যে চলছে, সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, কিন্তু তাতে প্রথম যে পর্যায়ে তাতে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফলাফল করেছে বলে আমরা খবর পাচ্ছি। কারণ সেখানে তৃণমূল স্তরে তৃণমূল কর্মীরা তারা যে জনসংযোগের কাজটা করার চেষ্টা করেছেন তাতে সেটা তারা করতে সফল হয়েছে। এবারে আমরা দেখেছি যে 58 লক্ষ লোকের মতো নাম ইতিমধ্যে বাদ গেছে। 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে মৃত অনেকে এবং অনেকে স্থানান্তরিত হয়ে চলে গেছেন অন্য জায়গায়। যারা মৃত তাদের ভোট ছিল না, কিন্তু এটা বিরোধীদের অভিযোগ, সিপিএম হোক বা বিজেপি হোক, যে এই মৃত ভোটারদের ভোট দিয়ে নাকি তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসনে তারা জয়লাভ করেছে, বা বেশিরভাগ আসনে তারা জয়লাভ করে, সেখানে তাদের সংগঠন আছে বলে সেটা তারা করে। তো সেটা এবার তারা করতে পারবে না, কিন্তু তাতেও খুব একটা উল্লসিত কিন্তু আমরা দেখিনি, বিজেপির পক্ষ থেকেও উল্লসিত হতে দেখিনি কাউকে, বা সিপিএম এর পক্ষ থেকেও নয়। যারা স্থানান্তরিত তারা চলে গেছেন। 58 লক্ষ ভোট সেভাবে দেখলে সব কেন্দ্রেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছু কিছু কেন্দ্রে হয়তো একটু বেশি সংখ্যায় যাদের নাম বাদ গেছে। তো তাতে করে তৃণমূল কংগ্রেসের যে খুব ক্ষতি হতো তা নয়, কিন্তু এখন যে 1,30,00,000 মতো মানুষজনকে ডাকা হয়েছে শুনানিতে, তাদের কাউকে কাউকে ছাড় দেওয়া হচ্ছে, যাদের নাম ম্যাপিং করা যায়নি কিন্তু নাম আছে তাদের বাবা মায়ের বা তাদের নিজেদের ইত্যাদি ইত্যাদি, সেই তাদেরকে ছেড়ে দিলে 1 কোটির মতো ভোটারের নাম নিয়ে একটা সংশয় থাকছে। সেই শুনানি পর্ব চলছে এবং সেই শুনানি পর্বতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু আবেদন নিবেদন প্রতিবাদ ইত্যাদি সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিরা, যারা বুথ লেভেল এজেন্ট যারা, তারা কিন্তু এই শুনানির মধ্যে অংশগ্রহণ করতে পারছেন না, তারা সেখানে থাকতে পারছেন না। কাজে কি হচ্ছে ভেতরে, কোন ডকুমেন্ট নেওয়া হচ্ছে, সেই ডকুমেন্টগুলো কিভাবে দেখা হচ্ছে, সেটা একদমই নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় হয়ে গেছে। সেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষত তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো ভূমিকা নেই। যখন খসড়া তালিকাটা বেরোবে তখন বোঝা যাবে যে কাদের নাম বাদ গেল, কাদের নাম 1 কোটির মধ্যে কি হলো ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে কিন্তু সময়টা খুব কম নতুন করে ভোটার তালিকায় নাম তোলা, যারা বৈধ ভোটার তাদের। তো ফলে এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, এবং যার জন্যই আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু ক্রমাগত তৃণমূল নির্বাচন কমিশনকে চাপে রাখার চেষ্টা করছেন। সে কোর্টে যাওয়ার হুমকি দিচ্ছেন বা নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে আসছেন প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইসব আমরা দেখেছি এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ চলছে। এবার এইটা নাম বাদ যাওয়াটা কোনো ফ্যাক্টর হতে পারে কিনা সেটা একটা দেখতে হবে আমাদের, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো বিপদে পড়ে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কাদের নাম বাদ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মতুয়া যারা যারা বিজেপিকে ভোট দিয়েছিল, মানে বিজেপির অন্যতম একটা শক্তিশালী ভোট ব্যাংক আর কি। অ্যাবসলিউটলি। তো সেইখান থেকে কি অনেকের নাম বাদ চলে গেল? সেটা চলে গেলে বিজেপি ওই সব কেন্দ্রগুলোতে একটু চাপে পড়বে, বিশেষত নদিয়ার যেসব কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো থেকে কারো নাম বাদ যাচ্ছে কিনা সেটা হলে তৃণমূল কংগ্রেস একটু চাপে পড়তে পারে। তো এইগুলো আমাদের দেখতে হবে যখন এই পূর্ণাঙ্গ তালিকাটা আসবে, চূড়ান্ত তালিকাটা যখন প্রকাশ হবে আগামী মাসে,
তখন কিন্তু বোঝা যাবে যে কে কতটা চাপে পড়লো এবং তার প্রভাব কতটা পড়লো। উল্টো দিকে আমরা যদি দেখি, আমি যদি ধরেও নিই যে এইটা কোনো আপাতত কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছে, তারা একটা কিন্তু আলেখ্য তৈরি করার চেষ্টা করছে, যে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে, দেখো বিজেপি তার পরিচালিত নির্বাচন কমিশন, মোটামুটি এটাই এখন বলা হচ্ছে যে বিজেপির নির্বাচন কমিশনাররা বিজেপির হয়ে কাজ করছেন। তো বিজেপি দেখো তোমাদের কতটা হ্যারাসমেন্টের সামনে ফেললো, যে এই বৃদ্ধ লোকেদের যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, হ্যাঁ, হ্যাঁ, নাকে হ্যাঁ। নিয়ে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, এবং তিনি মারাও যাচ্ছেন, মানে সেরকম একটি ঘটনা মারা ঘটেছে। গেছেন বলে 65 জন মারা গেছেন বলে অভিযোগ করা হচ্ছে যে এই পুরো এসআইআর পর্বতে। তো এই জিনিসগুলো ঘটছে এবং তাতে বিজেপিকে দোষারোপ করার একটা জায়গা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এবং সেখানে বিজেপি একটু ব্যাকফুটে। কাজে এই ন্যারেটিভটা, এই ইমোশনটা যদি তৃণমূল কংগ্রেস ক্রমাগত হার্প করতে থাকে এটার ওপরে, তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। কিন্তু চূড়ান্ত তালিকাটা যখন বেরোবে তখন কি দাঁড়াবে ভোটার তালিকা, সেটার উপর ডিপেন্ড করবে যে তৃণমূল কংগ্রেসের লাভ হলো কি হলো না, বিজেপি লাভবান আদৌ হতে পারলো কিনা। প্রথম পর্বে তো হয়নি, মানে এই এসআইআর এর প্রথম পর্বে তো সেটা হয়নি। এইগুলো কিন্তু খুব ক্রুশিয়াল ফ্যাক্টর হয়নি। তো ধরো আমরা এসআইআর প্রথম যেখানে হলো সেটা হচ্ছে বিহার, এবং বিহারের নির্বাচনের ফলাফল আমরা দেখলাম গত বছর একদম শেষের দিকে। তো বিহার, অবশ্যই বিহারের পরিস্থিতির সঙ্গে আমাদের পরিস্থিতি কিছুটা তো আলাদাই, কারণ আমাদের এখানে ক্ষমতায় বিজেপি নেই। এই মুহূর্তে আমাদের এখানে ক্ষমতায় বিজেপি নেই, মানে বিধানসভার ক্ষমতায়। তো সেখানে বিহারের নির্বাচন থেকে আমাদের এখানে নির্বাচনী ফলাফলে পার্থক্য কোন জায়গাতে হতে পারে বলে তোমার মনে হচ্ছে? বিহারের নির্বাচনটা একটা আলাদা বিষয়। এই আচ্ছা। কারণেই যে এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা একটা অন্য ধরনের রাজনৈতিক পরিস্থিতি। সেখানে রিজনাল যিনি প্লেয়ার, যারা লালু প্রসাদ যাদবের আরজেডি হোক বা জেডিইউ, তাদের হুম। ইকুয়েশনটা আলাদা। তো আমার যেটা মনে হয়, যেটা নরেন্দ্র মোদী বিহার জেতার পরে বলেছিলেন যে এবার মানে গঙ্গার ধারা বিহার থেকে এবার বাংলায় বয়ে যাবে টাইপের, আমার মনে হয় না যে সেটা সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়তে পারে। কারণ এইখানে যে জিনিসটা দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে তাদের যে সাংগঠনিক শক্তি সেইটার কাছাকাছি কিন্তু বিজেপি পৌঁছতে পারেনি। এটা হচ্ছে 1 নম্বর, এবং সাংগঠনিক শক্তি খুবই দরকার ভোটারদের নিয়ে যাওয়া ভোট কেন্দ্রে এবং ভোটের হুম। দিন, যেটা প্লাস আমার আমার আমি যেটা অ্যানালজি টানি যে একটা ওয়ান ডে ম্যাচের মতো, যে সেই দিনকে যে ভালো খেলবে সে ভালো খেলবে। তো সেইটা একটা ফ্যাক্টর, খুবই জরুরি একটি ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে যে অ্যাডভান্টেজটা নীতিশ কুমার পেয়েছিলেন বিহারে, আমি যদি সেইটুকুনি ধরে নিই, যে মহিলাদের জন্য 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে দিলেন, সেটা দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি সেই জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন। তার যে স্ত্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি, বেনিফিশিয়ারি যারা, তাদের সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনো পশ্চিমবঙ্গে এতটাই, সেটা কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়াল নেতা, সেটা যে কোনো দলের হোক, বিজেপির হোক, বামেদের হোক, কংগ্রেসের হোক, কারোর মধ্যে কিন্তু সেই জনপ্রিয় মুখ কারো কাছে নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 2021-এ করেছেন, সেটা আবারও করবেন বলে আমরা মোটামুটি আভাস পাচ্ছি। সেটা হচ্ছে যে বিজেপি বহিরাগত পার্টি, বাংলার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, কাজেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, এইসবগুলো রয়েছে। কাজেই আমরা যদি ভোটের নিরিখে দেখি বা সংগঠনের নিরিখে দেখি, জনপ্রিয়তার দিক থেকে দেখি, জনমোহিনী প্রকল্পের দিক থেকে দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে রয়েছে এবং সেইখানে ওই ইকুয়েশন গুলো কিন্তু কোনো কাজ করবে না। সংখ্যালঘু ভোট কিভাবে ভাগ হতে পারে, আদৌ হবে কিনা, হুমায়ুন কবিরকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে বা তিনি নিজেকে যেভাবে প্রজেক্ট করছেন সেইটাতে কোনো প্রভাব পড়বে কিনা, বাম কংগ্রেস এখনো পর্যন্ত যেরকম আমরা দেখতে পাচ্ছি তাতে খুব যে তাদের রিকভারি হবে সেইটা নয়, এবং তারপরে এসআইআর, এই ফ্যাক্টর তো থাকছেই। কাজেই আনসার্টেন যে ফ্যাক্টর গুলো, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে কিনা, যেটা গেছে আইএসএফ এর মতো একটা দল হওয়ার পরেও এই বাংলার মুসলমান সমাজের মানুষেরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন। হুমায়ুন কবিরের ভারতীয় উন্নয়ন পার্টির পরেও হওয়ার পরেও সেটা থাকবে কিনা, বা কোনো কোনো পকেটে সেটার প্রভাব পড়ে কিনা, সেই সবগুলো দেখতে হবে। তো এই ফ্যাক্টর গুলো থাকবে। কাজে বিহারে যেটা হয়েছে সেটা এখানে হবে, সেটা হওয়াটা খুব একটা হ্যাঁ। মনে হয় না হবে বলে।
কিন্তু যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং যেটা নিয়ে প্রতীক হয়তো বলতে পারে আরো জোরালো ভাবে বা আরো যুক্তিপূর্ণ ভাবে, সেটা হচ্ছে যে ভোটের মেশিনে যদি কিছু গন্ডগোল হয় সেইটা আটকানোর ক্ষমতা কিন্তু এই যা যা ফ্যাক্টর বললাম সেগুলো কোনোটাই নেই। সেইখানে কোনো গন্ডগোল, যেটা রাহুল গান্ধী বারবার করে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি ইত্যাদি, আহ, সেইটা কি ফ্যাক্টর হবে আমরা জানি না। তো প্রতীকদা, এই ভোটের মেশিনারি প্রসঙ্গে তুমি যদি একটু কিছু অ্যাড করো এখানে। মেশিনের ব্যাপার হচ্ছে আহ, আমাদের বহুদিন ধরে ভারতবর্ষে যেটা নিয়ে অনেকেরই খুব সন্দেহ ছিল, বলা যায় 2019 ভোটের পর থেকে, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যাতে এখন ভোট হয়, ব্যালট বা ব্যালট এবং ব্যালট বাক্স ব্যবস্থা উঠে গিয়ে সেই মেশিন নিয়ে অনেকের নানা রকম প্রশ্ন আছে। যেমন পুনম আগারওয়াল বলে একজন সাংবাদিক আছেন, যিনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। দ্য কুইন্টে 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবার কিছুদিন পরেই তিনি একটা রিপোর্ট করেছিলেন, যেটা নিয়ে সে সময় বেশ হইচই হয়েছিল। সেটা হচ্ছে যে কয়েক হাজার ইভিএম, সেগুলোর কোনো হিসাব নির্বাচন কমিশন দিতে পারছে না, মানে সেগুলো হাওয়া, সেগুলো কোথায় গেল কেউ জানে না। হুম, এবং হুম। সেটা নিয়ে তখনকার মধ্যে হয়েছিল বটে, কিন্তু যেহেতু 2019-এ বিপুল জয় হয়েছিল বিজেপি, 300-র বেশি আসন একলাই পেয়েছিল, তার ফলে সেই আলাপ আলোচনাগুলো কিছুদিন পরে সীমিত হয়ে যায়। হ্যাঁ, এবং তা নিয়ে আজ পর্যন্ত কিছু হয়নি, কিন্তু ওই প্রশ্নগুলো কিন্তু উত্তর পাওয়া যায়নি। আরেকটা জিনিস হচ্ছে 2021 সালে যখন আমাদের নাগরিক ভোট যখন চালু হয়, সেই সময় আমি নিজে আহ, নির্বাচন কমিশনের প্রাক্তন সিইও, যিনি পরবর্তীকালে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে, এই মুহূর্তে অবশ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে, জোহর সরকার, তিনি এবং আমাদের দেশের প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার এস ওয়াই কুরেশি এবং আরো বেশ কয়েকজন আমলা এবং সমাজকর্মী মিলে তারা অনেকদিন ধরে ইভিএম নিয়ে প্রচুর কথাবার্তা বলেছেন, নির্বাচন কমিশনের কাছে পিটিশন দাখিল করেছেন, অনেক কিছু করেছেন। সেই জোহর সরকারের আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম নাগরিক ডট নেটের জন্য। সেই সাক্ষাৎকারে কিন্তু জোহর সরকার পরিষ্কার বলেছিলেন যে অনেকে ইভিএম এ যে কারচুপি করা সম্ভব, এটা অনেকেই মানতে চান না, বিশেষ করে যারা নিজেরা নির্বাচন কর্মী হিসাবে কাজ করেছেন, তারা অনেকেই বলেন যে না, আমরা তো পুরো প্রসেসটা দেখেছি, মানে হুম। প্রিসাইডিং অফিসার টফিসার হিসাবে কাজ করেছেন, তারা বলে যে না, কারচুপি করা সম্ভব নয়। কিন্তু জোহর সরকার নিজে যখন ইভিএম চালু হয় ঠিক সেই সময় উনি সিইও ছিলেন, উনি কিন্তু পরিষ্কার বলেছেন 3বার সুযোগ আছে ইভিএম এ কারচুপি করার, এবং কোন 3বার সেগুলো তিনি সেই সাক্ষাৎকারে নির্দিষ্ট করে বলেও দিয়েছিলেন। আমরা এই ভিডিওটার সঙ্গে আমরা সেই আহ, মানে তার স্ক্রিনশট দিয়ে দিতে পারি। তো যাই হোক, তো সুতরাং জওহর সরকার এটা মতামত ছিল। এবার রাহুল গান্ধী ভোট চুরি বলে দুটো তিনটে সাংবাদিক সম্মেলন যেগুলো খুব ভাইরাল হয়েছিল, হ্যাঁ। আমরা সকলেই দেখেছি। এখানে কিন্তু রাহুল গান্ধী একটা নতুন জিনিস করেছেন আমার মনে হয়। সেটা রাহুল গান্ধী কিন্তু খুব একটা ইভিএম কারচুপির কথা বলেননি, কিন্তু তিনি দেখিয়েছেন সেটা হচ্ছে যে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে। এবং প্রথম যেবার ভোট চুরি নিয়ে উনি সাংবাদিক সম্মেলন, সেটাতে দেখিয়েছে যে একটা লোকসভা আর সেই লোকসভা আসনের একটা মাত্র বিধানসভা আহ, কেন্দ্র, সেটা কিভাবে ভোট বিপুল ভাবে বদলে দেওয়া হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটার একটা ব্যাখ্যা পরে যে আবার ভোট চুরি নিয়ে যখন উনি সাংবাদিক সম্মেলন, সেটার মধ্যে ছিল, আমরা দেখেছি যে একই একই ছবি, হ্যাঁ, সে বিভিন্ন নামে ভোটার হিসাবে রয়েছে ভোটার তালিকায়। হ্যাঁ, এবং একজন ব্রাজিলিয়ান মডেল, তার ছবি দিয়ে প্রচুর ভোটার রয়েছে ভোটার তালিকায়। হ্যাঁ। বহু হাউস নাম্বার 00। হ্যাঁ, এবার এর জবাবে নির্বাচন কমিশন কিন্তু কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। যত উত্তর দিতে গেছে ততই নিজের জালে নিজেরা জড়িয়ে পড়েছে এবং বারবার নিজেদের উত্তর ব্যাখ্যা বদল করেছে। এবং ওই রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন যে আগে নিয়ম ছিল যে সিসিটিভি ফুটেজ একটা বুথের, সেগুলো বেশ কয়েক বছর রেখে দিতে হতো, সেটাকে এই 2023-24 এরকম সময় পুরো নিয়মই বদলে ফেলে করে দেওয়া হয়েছে যে 3 মাস পরেই ডিলিট করে দেওয়া হবে। এগুলো কেন করা হয়েছে, এরকম সন্তোষজনক উত্তর কিন্তু নির্বাচন কমিশন দিতে পারে। তার ফলে
মানে প্রক্রিয়াটা, মানে আমি যাকে ভোট দিচ্ছি আমার ভোট ঠিক তার কাছেই যাচ্ছে কিনা, এই নিয়ে একটা সন্দেহ তো তৈরি হয়েছে। এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা কোনো কোনো ফল দিয়েই আহ মানে যেই জিতুক না, মানে এটা বিজেপি থেকে বলা হয় যে এর বিরোধীরা যেখানে যেতে সেখানকার নিয়ে তো কথা বলেন। তো আমরা সাংবাদিক, আমরা তো বিজেপিও নই, কংগ্রেসও নই, তৃণমূলও নই, কিছুই নই। হ্যাঁ, তো আমাদের কাছে কিন্তু যেই জিতুক এই প্রশ্নগুলো রয়েই যাচ্ছে, এর কোনো সন্তোষজনক উত্তর আমার তো অন্তত জানা নেই, কোথাওই আমরা পাইনি। হ্যাঁ, মানে এই ধরনের যে সাংবাদিক সম্মেলন যেগুলো হয়েছিল এবং সেখানে যে ধরনের উনি যে ক্লেম গুলো করেছিলেন, যদি সত্যি সেগুলো একেবারে ডাহা মিথ্যে হতো, তাহলে তারও তো একটা অন্তত যেটাকে আমরা রিপার্কেশন বলে কিছু তারা দেখা যেত আর কি। মানে নির্বাচন কমিশন তো তাহলে হই হই করে তাকে প্রায় জেলে পুরে দিতে পারতো, এরকম যে ক্লেম উনি করেছেন। সেগুলো তো কিছুই ঘটেনি, অতএব প্রশ্ন থেকেই যাচ্ছে আর কি। কিন্তু সেখানে উত্তর মিলছে না, সেটা অন্য প্রসঙ্গ। যাই হোক, তো এবার আমরা এই প্রসঙ্গটা থেকে একটু আন্তর্জাতিক প্রসঙ্গের দিকে যাই। আমি যেটা বলছিলাম শুরুতেই, যে আমরা এই সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও কিডন্যাপ শব্দটা আবার আন্তর্জাতিক একটি খুব জনপ্রিয় সংবাদ মাধ্যম তারা ব্যবহার করতে দিচ্ছে না। যাই হোক, এই প্রসঙ্গে আমি একটু অর্কদার কাছে আসবো, যে অর্কদা, আজকে এই যে গোটা দুনিয়া জুড়েই একটা দক্ষিণ পন্থার উত্থান আমরা লক্ষ্য করছি, সেখানে দাঁড়িয়ে এই ধরনের মানে ঘটনা, মানে আন্তর্জাতিক রাজনীতিতে এর গুরুত্ব কতখানি হবে বলে মনে করছো? মানে এটা, মানে বা এর এর মানে এর যেটা আমি বলতে চাইছি, মানে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে আমাদের, মানে কি মনে হচ্ছে? সোহম, থ্যাংক ইউ। যেটা তুমি জিজ্ঞেস করলে যে প্রথমে, যে এটার আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনার কি প্রভাব পড়তে পারে। আম, প্রথমত হচ্ছে যে যারা এই ধরনের ভয়ঙ্কর আগ্রাসনকে একটা সার্বভৌম দেশের মধ্যে ঢুকে তার হুম। প্রেসিডেন্টকে কিডন্যাপ করে অপহরণ করে তুলে আনা, এটা কার্যত একটা প্রমাণ করছে যে আমেরিকা একটা গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে, একটা মাফিয়া গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে। এবং তারা সেটাকে ফ্লেক্স করছে যে সে একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে এরকম ভাবে তুলে নিল সস্ত্রীক, এবং সে খুব গর্বের সঙ্গে এটাকে ফ্লেক্স করছে। এবং এটা আমেরিকাকে একটা শক্ত জবাব যদি দেওয়ার জন্য রাশিয়া বা চীনের মতো শক্তির, বিশেষ করে চীনের মতো শক্তির আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতো। কিন্তু আমরা দেখেছি যখন ইসরায়েল গাজাতে গত 2.5 বছর ধরে গণহত্যা চালাচ্ছে, সেই সময়ও তথাকথিত সমাজতান্ত্রিক চীন সম্পূর্ণ কার্যত যা করেছে সেটাকে বলা যেতে পারে যে নিশ্চুপে দেখেছে। তারা কোনো কড়া ব্যবস্থা নেয়নি, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি। এবং এটাও আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, ওই লাতিন আমেরিকার ওই জোন যেটাকে আমেরিকা তার ব্যাকইয়ার্ড বলে, সেখানে তোমার নিশ্চয়ই মনে আছে যে কিউবান মিসাইল ক্রাইসিস যে সময় হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, একটা প্রচন্ড যুদ্ধ ছিল। এবং সেই সময় সোভিয়েত ইউনিয়নের মতো একটা দেশ ছিল যারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই হানাদারির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। এবং 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের মতো কোনো দেশ নেই। বহু সমালোচনা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন যে ভূমিকাগুলো পালন করতে পেরেছিল, সেই রকম ভূমিকা এই মুহূর্তে কিন্তু কোনো বৃহৎ আন্তর্জাতিক শক্তি নিচ্ছে না। তবে সোহম, একই সঙ্গে যে বিষয়টা বলা দরকার যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেটা কেন, এই আগ্রাসনটা কেন? আমরা সবাই জানি যে এটা হচ্ছে আসলে ভেনেজুয়েলার যে বিপুল যে তৈল সম্পদ, সেই তৈল সম্পদ দখল করবার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসন। এবং এটা তো শুধু মাদুরোর বিষয় নয়, এটা অনেক আগে থেকে শুরু হচ্ছে, অনেক আগে থেকে শুরু হচ্ছে। 2001 সালে যখন সাভেজ ভেনেজুয়েলার ক্ষমতায় ছিলেন, সেই সময় তিনি একটা আইন পাশ করেছিলেন যার নাম ছিল অর্গানিক হাইড্রোকার্বন আইন। এবং এই আইন অনুযায়ী ভেনেজুয়েলার যাবতীয় গ্যাস এবং তেল সম্পদের উপরে একটা রাষ্ট্রীয় মালিকানা, এক ধরনের রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং যাবতীয় আপস্ট্রিম যে কাজকর্ম, সেই আপস্ট্রিম কাজকর্ম কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো করত,
ডাউনস্ট্রিম যে কাজকর্ম, মানে তেল পরিশোধন করা, তেল বিক্রি করা, এরকম কিছু কাজ, সেগুলো কিছু কিছু বেসরকারি সংস্থা, এমনকি বিদেশি কোম্পানিও তাদেরকে সেরকম দায়িত্ব দেওয়া হয়েছিল। এর ফলে যেটা হয়েছিল যে ভেনেজুয়েলার যে বিপুল তৈল সম্পদ, বিশ্বের সবচাইতে বেশি তৈল সম্পদ, সেইটাকে নিয়ে লুটপাট করবার যে মার্কিন ছক এবং ট্র্যাডিশন, সেটা কিন্তু ধাক্কা খেয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু মার্কিন কর্পোরেট গুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন স্টেট, তাদের একদম চক্ষুশূল হচ্ছে হুগো সাভেজের সরকার এবং পরবর্তীকালে মাদুরোর সরকার। তোমার নিশ্চয়ই মনে আছে সোহম যে ও সাভেজ যখন ক্ষমতায় ছিলেন তখনও তাকে কিন্তু ক্ষমতা থেকে উৎখাত করবার জন্য এক হ্যাঁ, ধরনের হ্যাঁ, ষড়যন্ত্র, এক ধরনের সংগঠিত হয়েছিল, কুসংগঠিত হয়েছিল, কিন্তু একটা অসাধারণ কামব্যাক দেখেছিল গোটা পৃথিবী। সাভেজ সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে তিনি আবার ফিরে এসেছিলেন মসনদে। মানে এটা এবং একটা ঐতিহাসিক যে কথাটা, ধারাবাহিকতা বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের, যে মানে এই ধরনের দেশে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার কিছু কিছু দেশে এই নিজেদের পছন্দ মতো সরকার বসানো, মানে একটা পুতুল সরকার বসানো এবং সমাজতান্ত্রিক কোনো একজন শাসককে ফেলে দেওয়া, এটা ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। একসময় হয়তো কখনো তলে তলে করেছে, কখনো একদম প্রকাশ্যে বুক ফুলিয়ে করেছে। আজকে যেটা করছে একদম বুক ফুলিয়ে করছে একদম। একদমই একদমই, এবং সমাজতান্ত্রিক বলি বা বামপন্থী বলি বা যেভাবে হ্যাঁ, যে শব্দ আমরা বলতে পারি। এবং কিন্তু এখানে আরো একটা কথা যেটা খুব একটা আলোচিত হচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু যে ভেনেজুয়েলার যে অভ্যন্তরীণ সংকট, এটার কথাও যদি আমরা একদম না বলি তাহলে কিন্তু খুব হ্যাঁ, হ্যাঁ। ঠিক হবে না। বিশেষত আমরা জানি যে 1999 সালে, ভেনেজুয়েলার ওই নেত্রী, মানে ট্রাম্প ঘনিষ্ঠ নেত্রী নোবেল প্রাইজ পাওয়ার পরে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন, এবং সেটারও একটা জায়গা এখানে আলোচনার অবশ্যই উঠে আসা উচিত। হ্যাঁ একেবারেই একেবারেই, সেটা তো বটেই, এবং সেই আলোচনাটা তো আমরা আসছি। কিন্তু যদি তার একটু হুম। আগে আমরা ফিরি, হ্যাঁ, আমরা অবশ্যই দেখবো যে 1999 সালে অর্থাৎ যখন সাভেজ ক্ষমতায় এলেন, এবং সেখান থেকে উনি 2013 সালে তার মৃত্যু পর্যন্ত মাত্র 58 বছর বয়সে সাভেজের মৃত্যু হয়েছিল। এই যে সময় পর্ব, সেই সময় হুগো সাভেজের খুব সুবিধা হয়েছিল। তার কারণ এই সময় কিন্তু তেলের দামটা ছিল খুব চড়া, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম খুব চড়া ছিল, এবং তার ফলে তেল থেকে পাওয়া যে রাজস্ব, সেটাকে কিন্তু তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মে সাভেজ ব্যবহার করেছিলেন। যেমন প্রাথমিক যে স্বাস্থ্য পরিষেবা, এবং ওয়ার্কিং ক্লাসের জন্য, কৃষকদের জন্য সাক্ষরতার প্রকল্প, খাদ্যের যে সার্বভৌমত্ব নিশ্চিত করা, এই ধরনের কাজে তিনি ব্যবহার করেছিলেন। কিন্তু 2013-14 সালে ওই সময়ে দুটো ঘটনা ঘটলো যেটা এই গোটা প্রক্রিয়াটাকে ধাক্কা দিল। প্রথমটা আমরা সবাই জানি যে সাভেজের মতো একজন ক্যারিসম্যাটিক নেতা তিনি প্রয়াত হলেন, এবং দ্বিতীয় হচ্ছে যে তেল থেকে যে পাওয়া রাজস্ব, সেটা কিন্তু প্রথমে ধীর গতিতে এবং পরে ধাপে ধাপে কমতে শুরু করলো। 2014 সালের জুন মাসে তেলের দাম ছিল ব্যারেল পিছু $108, সেইটা 2016 সালের জানুয়ারিতে কমে হয়ে গেল $30 নিচে। কাজে এটাও কিন্তু একটা বড় ধাক্কা, এবং তার উপরে তো আমেরিকার হাইব্রিড ওয়ার, যেটা নানা রকম ভাবে ভেনেজুয়েলাকে শ্বাসরুদ্ধকর একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা, এগুলো তো সে তার সঙ্গে ছিলই। এর সঙ্গে তুমি যে শেষ পয়েন্টটা বললে, এই ভদ্র মহিলা যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তিনি একদম খোলাখুলি ভাবে মার্কিন কর্পোরেটদের কাছে, মার্কিন কোম্পানিগুলোর কাছে নিজের দেশের সম্পদ তুলে দেওয়ার পক্ষে বহুদিন ধরে তিনি সওয়াল করে আসছেন। তিনি সাভেজের সময় থেকেই কিন্তু ভেনেজুয়েলার সরকারের বিরোধিতা করে আসছেন, এবং ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট এবং ভেনেজুয়েলার ভিতরে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন, সেটা ভেনেজুয়েলার কমিউনিস্ট পার্টি তারাও এই প্রশ্ন তুলেছে। এই সব কিছুকে একটা, এবং বহির্বিশ্বের চাপ, আমেরিকার চাপ, এই সব কিছুর ফলে যে একটা ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জ করবার যে মার্কিন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা একটা প্রবল আকার নিয়েছে, এবং আজকে তারই ফল আমরা দেখছি। আমি শেষ করব সোহম একটা কথা শুধু বলে। প্রশ্নটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেজিম চেঞ্জ, যেটাকে অনেক দেশে একটা গণ অভ্যুত্থানের মতো করে হয়, কোনো দেশে সেনা অভ্যুত্থানের মতো করে হয়, আমরা কিন্তু সোহম ভেনেজুয়েলায় সেটা দেখলাম না। আমরা দেখলাম যে ভেনেজুয়েলায় একাধিকবার কিন্তু বলপূর্বক গণজমায়েতের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা এবার দেখলাম সরাসরি কিডন্যাপ করতে। এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এটা আমাদেরকে এটাই হয়তো বোঝাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাপেটরা ভেনেজুয়েলার মধ্যে ততখানি গণসমর্থন নিশ্চিত করতে পারেননি
যার জোরে ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জ করা সম্ভব। তাই তাদেরকে বাইরে থেকে এরকম ভাবে কিডন্যাপ করে আসলে মাদুরোকে তুলে ভেনেজুয়েলার রেজিম চেঞ্জের একটা পরিকল্পনা নিতে হলো। কিন্তু তারপরেও আমরা দেখছি, তুমি যদি আজকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফলো করো, তাহলে দেখবে যে ভেনেজুয়েলার মাটিতে কিন্তু একটা ব্যাপক গণজমায়েত করছেন মাদুরো সমর্থকেরা, এবং তারা একদম সরাসরি রাস্তায় নামছেন এবং তারা প্রতিরোধের বার্তা দিচ্ছেন। এবং ভেনেজুয়েলার যিনি নিরাপত্তা প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তিনি হচ্ছেন এখন তাদের পয়লা নম্বরের টার্গেট। যে ভাইস প্রেসিডেন্ট এখন ক্ষমতায় এসছেন ডেলসি, তিনি নন। কাজেই নানান রকম কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে এটা একটা ওল্ড স্কুল, ওল্ড ফ্যাশন ইম্পেরিয়ালিজমের একটা, সাম্রাজ্যবাদের আগ্রাসনের একটা নিদর্শন আমরা দেখলাম। একটা ছবি আমি দেখলাম যে মানে ভেনেজুয়েলার যারা বিরোধী অপোজিশন, তারাও এই প্রেসিডেন্টের এই মানে কিডন্যাপিং এর বিরোধিতা করছেন। তো আমি হ্যাঁ, বলছি একেবারেই। মার্কিন, বলো বলো বলো। না, তুমি বলো, প্রশ্নটা শেষ করো। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখি, যেখানে যেহেতু আমরা জানি যে জোহরান মামদানির মতো একজন মানুষ নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন, এবং তার পিছনে বার্নি স্যান্ডার্সের একটা খুব বড় সমর্থন ছিল। তো এই বার্নি স্যান্ডার্স, জোহরান মামদানি, এদের অবস্থানটা এই মুহূর্তে কিরকম দেখছো? মার্কিন যুক্তরাষ্ট্রের আমি শেষ খবর পাওয়া পর্যন্ত 95টা শহরে খুবই বড় মাপের প্রতিবাদ সংগঠিত হয়েছে। হ্যাঁ, এবং যেটা খুবই খুবই ইন্টারেস্টিং, যে এবং এটা আমাদের ভারতবর্ষের আমরা যারা অনেকেই আছি যে বর্তমান সরকারকে সমালোচনা করি, কিন্তু আমরা যখন আমাদেরকে এই পুলওয়ামার মতো ঘটনা আমাদের দেশে সংগঠিত হয়, বা পাহেলগাঁওয়ের মতো ঘটনা সংগঠিত হয়, তখন বোধহয় আমি নিজেকে দিয়ে বলছি, আমরা ওখানটা ঢোক গিলি যে এই একটা বিরাট উগ্র জাতীয়তাবাদের যে ঝড়, তার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো। কিন্তু এই জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত চিন্তকরা, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা, তারা খুব একটা দারুণ উদাহরণ সেট করলেন। তারা ভিয়েতনামের সময় করেছিলেন, গোটা ভিয়েতনাম যুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট মিছিল হয়েছিল, তারা স্লোগান দিয়েছিলেন 1 2 3 4 স্টপ ইউর স্টুপিড ওয়ার। একই রকম ভাবে কিন্তু আজ পর্যন্ত আমি যা খবর পেয়েছি, 95টার প্রায় 100টা মতো শহরে হাজার হাজার মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা রাস্তায় নেমে এসেছেন, তারা মিছিল করছেন। যেখানে জোহরান মামদানি নিজে তিনি এই কাজকে কন্ডেম করেছেন, বার্নি স্যান্ডার্স বেশ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াইট হাউসের সামনে কিন্তু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এবং গোটা বিশ্বেই কিন্তু আজকে কিছু দেশে, যেমন প্যারিসে, আথেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা, সেটাও বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছেন। কাজেই এটা আমাদেরকে হয়তো খানিকটা বেশ আশাব্যঞ্জক একটা ছবি দেয়। তবে যে বেপরোয়া ভাবে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন, যেটা বলে আমি শেষ করি, তিনি তো সরাসরি তারা কিউবাকে হুমকি দিচ্ছেন, যে তারা বলেছেন যে কিউবায় একটা কমিউনিস্টদের একনায়কতন্ত্র চলছে এবং তাদেরও দিন গোনার সময় এসে গেছে, সেটাকে উচ্ছেদ করা হবে। তবে একই সঙ্গে যেটা আমাদের ভারতের জন্য খুব ইন্টারেস্টিং, যে আমাদের যে হিন্দুত্ববাদী বন্ধুরা আছেন, তাদের একাংশ আমরা দেখছিলাম তারা আমাদেরই সহনাগরিক, তারা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত পুজো করতে শুরু করেছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে পুতিনকে যেমন দেখলাম, তার আগে আমরা দেখলাম যে ট্রাম্পকে তারা পুজো করেছেন। সেটা তারা করতেই পারেন, সেটা তাদের অধিকার আছে, কে কাকে পুজো করবেন তা নিয়ে তো বলার কিছু নেই। কিন্তু আমি নরেন্দ্র মোদীর ভীষণ সমালোচক একজন ভারতীয় হিসেবেও আমার লজ্জা লাগে, আমার যন্ত্রণা হয়, যখন আমি দেখলাম যে আমাদের মতো দেশ, যার যে একটা পারমাণবিক শক্তিধর দেশ আমরা ভারতবর্ষ, তার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প তিনি অত্যন্ত অপমানজনক উক্তি করছেন। তিনি বলছেন যে আমাকে খুশি করা যে প্রয়োজন সেটা মোদী জানেন, কিন্তু তিনি আমাকে যথেষ্ট খুশি করতে পারেননি, আমি আরো শুল্ক চাপাবো ভারতের ওপর। নরেন্দ্র মোদী, আমি চাই যে নিশ্চয়ই চাই যে তার সরকার পড়ে যাক, কারণ আমি একজন ট্যাক্স পেয়ার ভারতীয় হিসেবে নরেন্দ্র মোদীর যে পলিসি গুলোর সঙ্গে আমি সহমত নই। কিন্তু নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী, তিনি এই 100 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী। ভারত সরকারের উচিত এর তীব্র প্রতিবাদ জানানো, যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তিনি অপমান করছেন। এবং যদি ভারত সরকার এই নিন্দা জানাতে না পারেন, কঠোর ব্যবস্থা
ব্যবস্থা নিতে না পারেন, তাহলে বুঝতে হবে যতই মুখে তারা নিজেদেরকে বিশ্বগুরু বলে দাবি করুন, আসলে তারা বিশ্বগুরু তো দূরের কথা, তাদের ন্যূনতম আত্মসম্মান পর্যন্ত নেই। বেশ, এখানে অনেকগুলো মানে অনেকগুলো অ্যাসপেক্ট তুমি এখানে আলোচনা করলে, যে মানে যেখানে ভারতও কিভাবে জড়িয়ে পড়ছে, এবং সেটা খুবই স্বাভাবিক একটা, যেহেতু বৈশ্বিক রাজনীতির আমরা সকলেই অংশ। আমি এবার একটু সম্বিতদা বা প্রতীকদা কাউকে একটু বলবো, তোমরা একটু যদি এই বিষয়ে কোনো বাড়তি কোনো পয়েন্ট তোমাদের যদি অ্যাড করার থাকে, তাহলে না হলে আমরা পরের টপিকে চলে যেতে পারি। মোটামুটি ভেনেজুয়েলা নিয়ে অর্ক যা বলেছে তার বাইরে খুব একটা বলার কিছু নেই। যেটা এই আমরা আজকে 7ই জানুয়ারি বসে আলোচনা করছি, এই সময়ের যেটা একটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের বিষয়, সেটা কি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে দেশের দিকে ফিরে তাকাই, সেটা হ্যাঁ, হচ্ছে যে 5 বছরের বেশি হয়ে গেল উমার খালি, শারজিল ইমাম এবং আরো অনেকে, লুৎফি সাহ ফাতিমা, এরা দিল্লি 2020 সালের দিল্লি দাঙ্গা, তাতে নাকি এরা উস্কানি দিয়েছিলেন ইত্যাদি নানা রকম অভিযোগে তারা বন্দী হয়ে রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে যে মামলা, মানে মামলার যে শুনানি, যাকে ট্রায়াল বলে আইনি হ্যাঁ, ভাষায়, এইটা শুরুই হয়নি। অথচ এরা কিছুতেই জামিনও পাচ্ছে না। আমরা দেখলাম এই কিছুদিন আগে যে যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, যিনি অবসর নিলেন, বি.আর. গাওয়াই, তিনি একটা মামলার এই কয়েক মাস হলো আগে তিনি বলেছিলেন যে জামিন হচ্ছে, মানে বেল ইজ দ্য রুল। রুল এন্ড অথচ জেল ইজ দ্য সেই এক্সেপশন। হ্যাঁ, অথচ সেই কথা দেখছি যে এদের ক্ষেত্রে খাটছেন। তো যাই হোক, এই সপ্তাহে গুলফিসারা জামিন পেয়েছেন প্রচুর শর্ত সাপেক্ষে। যে শর্তগুলো এমন যে সেটা প্রায় মানে অন্তরীণ হয়ে থাকার মতন বলা যায়। তবু যাই হোক, অন্তত জেলের চার দেওয়াল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু দুজনের ক্ষেত্রে ওদের ওই একই, মোটামুটি একই মামলায় একই অভিযোগে অভিযুক্ত হলেও দুজনের ক্ষেত্রে সেগুলো খাটলো না। সে দুজন হচ্ছে উমার খালিদ আর শারজিল ইমাম। তো এটা খুবই চিন্তার বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সোহম, তুমি যদি এই দিকটাতে আলোকপাত করো, এটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ প্রতীকদা। আমি খুব বেশি হয়তো আইনের দিকটা হয়তো অতটা ব্যাখ্যাটা করতে পারবো না, কিন্তু আমি মোটামুটি যা পড়াশোনা করে যে দেখলাম, যে প্রথম কথা হচ্ছে যে আদালত যেটা বলেছে, এদের এই বিশেষত এই দুজনের জামিন না দেওয়ার যুক্তিতে, সেটা খুব মানে খুব মানে কি বলবো, বিপজ্জনক এবং খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত আমাদের। আদালত বলেছে যে মানে অবশ্যই এদের যে এতদিন ধরে এরা যে প্রি ট্রায়াল অবস্থায় এতদিন ধরে যে এরা ডিটেইনড হয়ে আছেন, সেটা সত্যি খুব মানে সেটা সত্যি এতদিন থাকা উচিত নয়, সেটাও তারা স্বীকার করেছেন। কিন্তু আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে এই এতদিন থাকাটা জামিন পাওয়ার ট্রাম্প কার্ড হতে পারে না। মানে অর্থাৎ অর্থাৎ মানে ঘুরিয়ে এ কথাটাই যেন বলা হলো, এবং সেটাই বলেছে যে মানে এরা যেন এখনো যথেষ্ট কষ্ট পাননি, আরো আহ, কষ্ট এবং লাঞ্ছনা এদের ভোগ করলে তবে হয়তো এদের জামিন পাওয়ার একটা পথ খুলবে, এরকম একটা মন্তব্য আদালত করছে। যেটা নিয়ে আমি দেখলাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার যিনি চেয়ার অফ বোর্ড যিনি আছেন, আকর প্যাটেল, একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এটার বিষয়ে, যে এই যে ট্রায়ালের আগে, শুনানির আগে এতদিন ধরে বন্দি করে রাখা, এত বছর, প্রায় অর্ধ দশকেরও বেশি সময় বন্দি করে রাখা, এইটাতে মানে মানুষ একটা সময় ভাবতে শুরু করবে যে এটাই হয়তো স্বাভাবিক ব্যাপার, এটাই স্বাভাবিক প্রক্রিয়া, মানে এটা একটা নর্মালাইজড হয়ে যাচ্ছে। তো মানে একটা গণতান্ত্রিক দেশে একটা মানে আজকের এই আধুনিক পৃথিবীতে, যেখানে এত মানবাধিকার নিয়ে এত কথা হয়, যেখানে মানবাধিকারের জন্য এত সংগঠন চারিদিকে কাজ করছেন আন্তর্জাতিকভাবে, আমাদের দেশীয় সর্বভারতীয় স্তরে, সেখানে এই ধরনের একটা পদক্ষেপ সর্বোচ্চ আদালতের স্তরে, এটা খুব মানে কি বলবো, মানে যেটাকে আমরা বলতে পারি যে হতাশা ব্যঞ্জক। মানে মানে মানুষের মানে শেষ অব্দি বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের ভরসা উঠে যাওয়ার চেয়ে
এর চেয়ে বড় উদাহরণ বোধহয় আর হয় না। এবার আমরা যদি একবার দেখি যে এই যে পুরো কেসটা, অর্থাৎ দিল্লি রায়টস লার্জার কনস্পিরেসি কেস বলে যেটাকে বলা হচ্ছে, যে একটা নাকি বৃহৎ ষড়যন্ত্র মামলা এটা। তো এবারে মানে বৃহৎ ষড়যন্ত্রটা অ্যাকচুয়ালি ঠিক কি সেটা এখনো অব্দি পরিষ্কার হয়নি আমাদের কাছে, কারণ বহু প্রতিবেদন আমরা এরকম দেখেছি যে যেখানে পরিষ্কার প্রমাণিত যে যে ধরনের ভিডিও গুলোর ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সেগুলো মানে কোথাও তার একটা হয়তো একটা ছোট ক্লিপ হয়তো ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে, বা কোনো ভিডিও হয়তো মানে ম্যানুফ্যাকচার করা বা অন্য মানে অন্য কোনোভাবে সেটাকে ফ্যাব্রিকেটেড এভিডেন্স এর উপর ভিত্তি করে ধরা হয়েছে। এরকম নানা অভিযোগ উঠে এসেছে, এগুলো আহ, এগুলো তো আমরা জানি। এবারে বিষয় হচ্ছে এখানে মোট 18 জনকে ধরা হয়েছিল, যার মধ্যে আমি যতদূর জানি যে এই এই 5 জনকে নিয়ে সম্ভবত 11 জন এখনো অব্দি জামিনে মুক্তি পেলেন। এই আমরা যে 5 জনের কথা বললাম, যে মুক্তি পেলেন, উলফিসা ফাতিমা, মিরান হায়দার, আহ, আহ, সিফাইউর রহমান, আমার নামটা হয়তো একটু গন্ডগোল হতে পারে, মোহাম্মদ সেলিম খান, আর হচ্ছে শাদাব আহমেদ। এই 5 জন মুক্তি পেয়েছেন। তো এবার এবং অবশ্যই প্রত্যেক তুমি যেটা বললে যে মানে যে শর্তগুলো চাপানো হয়েছে, কোনো মিটিং মিছিলে যেতে পারবে না, কোনো প্রতিবাদ জমায়েতে যেতে পারবে না, প্রতিদিন মানে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় হাজিরা দিতে হবে, এমনকি পাসপোর্ট থাকলেও পাসপোর্ট জমা রাখতে হবে, এরকম নানাবিধ শর্ত চাপানো হয়েছে। সেটা একরকম মানে ওই জাস্ট মানে জেলের বাইরে আর একটা জেল, এইটা আর কি বলা যেতে পারে, যে কারাগারের বাইরে আর একটা বৃহৎ কারাগারের মধ্যে কি তারা এখন পড়লেন। তবু হ্যাঁ, যেটা উমর নিজেও এই রায় বেরোনোর পরে উমর বলেছে, রায় না, এই যে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তারপরে উমর যেটা বলেছেন যে মানে যে অন্তত তারা মুক্তি পেয়েছেন এটাই আমাদের শান্তি। উনি ওর সেই কামরাডারির সেই জায়গা থেকে বলেছেন। কিন্তু আহ এবং মানে কি বলবো, মানে আমরা যদি একটু ইতিহাসের দিকেও যদি তাকাই, মানে খুব অপ্রেসিভ রেজিমের কথা আমরা যদি বলি, বা একদম গোটা ভারতের জন্য অপ্রেসিভ রেজিম আমরা বলতে পারি ব্রিটিশ আমল যেটা ছিল, যে সময় প্রচুর স্বাধীনতা সংগ্রামী কিভাবে আহ, দীর্ঘদিন কারাবাসে রাখতে হয়েছে। কিন্তু তখনকার ব্যবস্থাটাও এরকম ছিল না, মানে তখনকার ব্যবস্থাটা আমি কিছু কিছু কেস হিস্ট্রি আমি এরকম পড়েছি, বা তখনকার আমি যদি 20 শতকের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখি, সেখানে আমরা দেখেছি যে তাড়াতাড়ি করে একটা স্পেশাল ট্রাইব্যুনাল যে কোনো গঠন করে দেওয়া হলো। সে স্পেশাল ট্রাইব্যুনালে হয়তো 3 জন জাজ থাকতেন, একজন হিন্দু, একজন মুসলমান, একজন ইউরোপীয় বা ব্রিটিশ। তো 3 জন জাজ রাখা হতো এবং মোটামুটি টার্গেট করে নেওয়া হতো যে কাদেরকে ফাঁসি দেওয়া হবে, কাদেরকে দ্বীপান্তর দেওয়া হবে, কাদেরকে একটু কম বছরের কারাবাস দেওয়া হবে, এরকম করে মানে যেন প্রকরণে একটা ট্রায়াল করে, সেটা মানে প্রহসন হলেও একটা ট্রায়াল অ্যাটলিস্ট করা হতো, এবং করে শাস্তিটা যে কোনো তাড়াতাড়ি পাইয়ে দিতে হবে। মানে তাহলে এরা যত তাড়াতাড়ি মানে মানে যতটা আর কি নিজেদেরকে আরো ভয়ঙ্কর দেখানো যায়, যে দেখো এইরকম যদি তোমরা কাজ করতে চাও তাহলে এইরকম পস্তাতে হবে, হয় তোমাদের ফাঁসি কাটে ঝোলাবো, নয়তো দ্বীপান্তরে পাঠাবো কালাপানি, অথবা আহ এমন শাস্তি দেবো যে আর বিপ্লবের কথা মানে স্বপ্নেও ভাবতে হবে, এরকম একটা করা হতো। কিন্তু এইটা মানে একটা অভূতপূর্ব ঘটনা, যে একটা শুনানি শুরু হচ্ছে না তার আগে দুজন বন্দী 6 বছর কাটিয়ে ফেলছেন। সার্জিল ইমামের 6 বছর এই মাসেই হয়ে যাবে, জানুয়ারিতেই হয়ে যাবে। উমারের বোধহয় অগস্ট বা সেপ্টেম্বর, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই। কিন্তু এটা এবার এখন মানে আমি একটা মনে আছে বোধহয় 2024 সালে একটি ডকুমেন্টারি দেখেছিলাম উমর খালিদের উপর, আমার নামটা এই মুহূর্তে খুব দুঃখিত, আমার নামটা মনে পড়ছে না একদম। যেখানে একটা প্রশ্ন, আমি আমি কেন এই কথাটা বলছি সেটা তোমরা বুঝতে পারবে, যে এখানে ডিরেক্টর মানে মনোজ লাহিড়ীকে একটা প্রশ্ন করছেন যে কখনো কি এই ধরনের কথা হয় যে আহ, মানে যখন ওদের দেখা হয় এপার কাঁচের এপার ওপারে, যে মানে ছাড়া মুক্তি কবে হতে পারে বা এরকম নিয়ে কখনো কথা হয়। তো ওখানে উনি উত্তর দিচ্ছেন যে যে মানে ইটস ইউজলেস টু ডিসকাস সাচ থিংস, কারণ ব্যাপারটা এরকমও হতে পারে যে হয়তো কালকেই এক আদালত হয়তো স্বতঃপ্রণোদিত হয়ে একটা রায় দিয়ে দিল যে তুমি মুক্ত, তোমার কাছে আমাদের কাছে কিছু নেই, তুমি মুক্ত। কিন্তু সেটা সেই দিনটা কবে আসবে এটার জন্য একটা অনন্ত অপেক্ষা, মানে সে অপেক্ষা বেড়েই চলেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে এই পলিটিক্যাল প্রিজনারদের মানে জীবন একটা সুতোর মধ্যে ঝুলছে। তো সত্যি আমাদের কিছু করারও নেই, মানে আমরা যারা অন্তত এখানে বসে যারা এই ধরনের আলোচনা করছি তারাও সত্যি আজকে আমরা শুধু কথাই বলতে পারি বা প্রশ্ন তুলতে পারি, তার বেশি হয়তো আমাদের কিছু করার নেই। আমাদেরও তো মানে মানে আমরাও তো যে মধ্যবিত্ত ঘরেরই মানুষ, আমাদেরও তো একটা ভয় লাগে যে সত্যি
মানে জেলে ঢুকে গেলে মানে কতদিন আটকে রেখে দেবে কোনো ঠিক নেই। মানে এই যারা আটকে রয়েছেন তাদের বয়স এখন ৪০ এর কাছাকাছি। ৬ বছর ৫ বছর ধরে তারা আটকে রয়েছেন। একটা জীবনের একটা খুব বড় সময়, মানে ৩০ এর যে কাজের যে একটা বড় সময় তাদের পুরো জেলের মধ্যে কেটে গেল। মানে অনেকগুলো অ্যাঙ্গেল এখানে চলে আসে এবং শেষ অবধি কি বলবো, সবটা আলোচনা করেও আল্টিমেটলি হতাশা ছাড়া হয়তো আর কিছুই আমাদের মানে উৎসরণ হয় না। তো তবুও আমরা আ আশা রাখি যে কোনো একটা সময় হয়তো এক ধরনের পরিবর্তন এলে তবেই হয়তো তারা ছাড়া পাবেন। যে কোনো একটা সময় রেজিম চেঞ্জ যেটাকে আমরা বারবার বলি যে সেইটা হলেই হয়তো ছাড়া পাবেন। এখন জানি না এখন কি ঘটতে পারে। কারণ আদালত যে ধরনের মানে আ বিশেষত যেটা আমি অনেকগুলো প্রতিবেদনে যেটা দেখলাম যে, যে ভাষা ব্যবহার করছেন বিপক্ষের উকিলরা বা যে ধরনের ভাষা বিচারপতিরা ব্যবহার করছে, এটা মানে সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। ফলে উমর খালিদ কবে মুক্তি পাবেন বা সাজিদ খান কবে মুক্তি পাবেন, এর থেকেও হয়তো বড় প্রশ্ন যে আমাদের বিচার ব্যবস্থাটা যে এই যে তার যে এত বড় একটা ক্ষত তৈরি হয়ে গেল, সেটা যে এরকমভাবে একটা উম মানে স্টেট মেশিনারিতে পরিণত হলো, সেটার আ রেকটিফিকেশন কবে ঘটবে, এটা হয়তো আরো অনেক বড় প্রশ্ন হয়ে উঠে আসবে। আমার এটুকুই বলার। মানে খুব বেশি গুছিয়ে হয়তো সত্যি বলার মতো অবস্থায় আমরা নেই। ধন্যবাদ সোহম। হ্যাঁ, অবভিয়াসলি আমরা অনেকেই আহ, এটা নিয়ে ভাবিত, এটা নিয়ে চিন্তিত যে কি হতে চলেছে বা কি হবে এদের, এবং এটার বৃহত্তর যে ইম্প্যাক্ট আমাদের সমাজে, হুম, হুম, হুম। সমাজে সেটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা চলবে, এবং এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মত উঠে আসছে, উঠে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আহ, এবং আরেকটা জিনিস আমি আরেকটু এখানে জাস্ট একটা মিনিট আমি জাস্ট একটা জিনিস এড করতে চাই যে, আমি আরেকটা ব্যাপার দেখেছি যে আজকে উমর খালিদরা জেলে, এবং যেহেতু এতদিনের এই ডিটেনশনটা নরমালাইজড হয়ে গেছে, ফলে আহ একটা অংশের মানুষের মনে হয়তো এই ধারণাটা ঢুকে তাহলে হয়তো এটা সত্যিই দোষী। মানে দোষ কিছু প্রমাণিত হয়নি, কিন্তু আ মানুষ ধরে নিচ্ছে তাহলে হয়তো নিশ্চয়ই কিছু করেছে তাই এতদিন আটকে রেখেছে। এবং সেখানে আজকে ধরো ব্রিটিশ আমল পার হয়ে গিয়ে আজকে আমরা ৮০ বছর আ প্রায় পেরিয়ে এসেছি। সেখানে যদি আমরা এখন এদেরকে ওই স্বাধীনতা সংগ্রামী বা ওই বিপ্লবীদের সঙ্গে যদি তুলনা করতে যাই, সেখানে কিন্তু এই ধরনের মানুষজন যারা ভেবে নিচ্ছেন যে তাহলে হয়তো এরা সত্যিই দোষী, সেখানে তারা আমি দেখেছি ভীষণ রকমভাবে আপত্তি তোলেন যে ওদের সঙ্গে এদের তুলনা, মানে ওদের সঙ্গে এদের তুলনাই হয় না। কারণ এরা তো আ জিহাদি বা এরা তো বিশেষত এই মুসলমান পরিচয়টা আরো আরো মানে কি বলবো, আরো বেশি করে এদের উপর যেন চেপে বসেছে যে ওই পরিচয়টার কারণে এরা বোধহয় যেটুকু যা সহানুভূতি পেতে পারত আরো বেশি সংখ্যক সাধারণ মানুষের কাছ থেকে, আর সেটা হয়তো আরো কম পাচ্ছে। এটাও একটা অ্যাঙ্গেল আমি কিন্তু লক্ষ্য করেছি। হ্যাঁ, অবশ্যই। এবং আমরা যদি এটার থেকে আরেকটুখানি অন্যদিকে ঘুরি, মুস্তাফিজুর রহমান যে হ্যাঁ, বাংলাদেশি প্লেয়ার, তিনিও ভারতবর্ষে খেলতে আসতে পারছেন না। এক হচ্ছে অবশ্যই তিনি বাংলাদেশি, দ্বিতীয়ত এই ধর্ম পরিচয়টাও বোধহয় একটা বড় ব্যাপার, বড় ফ্যাক্টর, যেটা যেটার জন্য তাকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং তারপরে ব্যাপারটা কিন্তু বৃহত্তর ভাবে একটা প্রভাব ফেলছে খেলার ক্ষেত্রেই, যে বাংলাদেশ তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্বকাপে খেলতে আসবে না ভারতে। সেইখানে আইসিসি তাদের উপর চাপ সৃষ্টি করছে, এবং বিসিসিআই যারা হোস্ট করছে এই টি-20 বিশ্বকাপ ভারতবর্ষে, এবং আইসিসির প্রধান, দুটো জায়গাতেই একটি মানুষ, জয় শাহ, প্রতীক। এই ঘটনাটা হচ্ছেটা কি? এবং তারপরে আমি অর্কর কাছেও জানতে চাইবো যে বাংলাদেশের যে অবস্থান, সেটা কি সরাসরি এটার এই একজন খেলোয়াড়কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেটাই, নাকি সেখানকার ভারতীয় যে ভারতীয়দের বিরুদ্ধে যে একটা আগ্রাসী মনোভাব তৈরি হয়েছে বাংলাদেশিদের মধ্যে, সেটাও অনেকটা কাজ করছে? সেটা আমি আসছি পরে। প্রথমে প্রতীক, যদি একটুখানি আমাদেরকে এটা বলার চেষ্টা করো যে কি কি থেকে এই ধরনের সিদ্ধান্ত আহ, আসতে বাধ্য হচ্ছে আহ, আমাদের ক্রিকেট বোর্ড? কি হয়েছে? কি এমন হয়ে গেল? কি একটা বড় ঘটনা হয়ে গেল? মুস্তাফিজুর রহমানের ঘটনাটা সবচেয়ে মজার যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্তগুলো যে অমুক দেশের খেলোয়াড়কে আমাদের দেশে খেলতে হবে না,
বা অমুক দেশের অভিনেতাদের আমাদের দেশে অভিনয় করতে দেওয়া হবে না, যেটা পাকিস্তানের ক্রিকেটার অভিনেতাদের ক্ষেত্রে ভারতবর্ষে বেশ কয়েক বছর ধরে চলছে। এই সিদ্ধান্ত কিন্তু নেয় হচ্ছে দেশের সরকার। হুম। এবার মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মানে যে মানে ভারতবর্ষের মুশকিল হচ্ছে যে মানে আমরা যেটা অন্য খেলা বাদে অন্য সাংবাদিকতার ক্ষেত্রে আলোচনা করি যে গদি মিডিয়া, মুশকিল হচ্ছে ভারতবর্ষের ক্রিকেটেও একটা বিপুল পরিমাণ গদি মিডিয়া তৈরি হয়ে গেছে। তারা এখন বলছে যে না, বিসিসিআই কি করবে, বিসিসিআই কি করার আছে সরকার যদি বলে। এবার মজার কথা হচ্ছে আমাকে কেউ একটা লাইন দেখিয়ে দিচ্ছে যে ভারত সরকার কোথাও একটা কোনো একটা অর্ডার দিয়েছে বিসিসিআই কে যে বাংলাদেশের ক্রিকেটারকে নিও না, হ্যাঁ, বা বাংলাদেশের ক্রিকেটারকে খেলতে দিও না, বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলো না, এরকম কোন অর্ডার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের দপ্তর থেকে বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এরকম কোনো অর্ডার কিন্তু দেওয়া হয়। মানে বিসিসিআই তারা দাবি করেন। সমস্ত সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিসিসিআই এর জয়সা আইসিসি তে চলে যাওয়ার পরে বিসিসিআই এর এখন যিনি সেক্রেটারি হয়েছে তার নাম হচ্ছে দেবজিৎ শইকিয়া, আসামের লোক। তিনি এটা বলেছে যে না, কেকেআর কে আমরা বলেছি কলকাতা নাইট রাইডার্স যে ওকে ইয়ে করা চলবে না, ওকে খেলানো চলবে না। এখন কিন্তু দেবজিৎ কে বললো? হ্যাঁ, সরকার থেকে কেউ বললেন? এটা তো হতে পারে না। মজাটা হচ্ছে যে এই দাবিটা প্রথম ওঠে হচ্ছে যখন বাংলাদেশে ওই যে একজন শ্রমিক, তাকে জনতা আহ, মারলো, জ্যান্ত জ্বালিয়ে দিল, এই ঘটনা। তারপরে প্রথম সোশ্যাল মিডিয়া ট্রোল যারা, তারা দাবি তোলে যে বাংলাদেশের ক্রিকেটার কেন কলকাতা নাইট রাইডার্সে খেলবে। সরকারের দিক থেকে কিন্তু এরকম কিছু কোথাও বলা হয়নি। হ্যাঁ, এবং পাকিস্তানের ক্ষেত্রে ওরকম সিদ্ধান্তটা কেন হয়েছিল হয়েছিল হচ্ছে 2008-এ যখন প্রথম আইপিএল হয় তখন কিন্তু সেই আইপিএল এ পাকিস্তান ক্রিকেটাররাও খেলেছিলেন। ডেকান চার্জার্সে শাহিদ আফ্রিদি খেলেছিলেন, রাজস্থান রয়্যালসে সোহেল তানভীর ছিলেন, কামরান আকমাল ছিলেন, অনেক পাকিস্তানি ক্রিকেটার ছিলেন। সেই কারণ কি, কারণ 2008 সালে আইপিএলটা হয়েছিল হচ্ছে এপ্রিল মাসে। তারপরে 2008-এ 26শে নভেম্বর আমরা সবাই জানি যে মুম্বাইতে একটি ভয়াবহ সন্ত্রাসবাদী হানা হয় এবং তাতে যে সন্ত্রাসবাদী বেঁচে গিয়েছিল প্রাণে, যাকে ধরা হয় জ্যান্ত, সেই আজমাল কাসাব, তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে মামলা হয় সেটাতে জানা যায় যে একেবারে পাকিস্তানের মাটিতে বসে ওই সন্ত্রাসবাদী আক্রমণের পরিকল্পনা করছিল। এবং তাতে পাকিস্তান সরকার বা আইএসআই বা পাকিস্তানি সেনাবাহিনী তাদের একটা প্রচ্ছন্ন মদত ছিল, এরকম প্রমাণ পাওয়া যায়, যেটাকে ভারত আন্তর্জাতিক প্রমাণ করতে পেরেছিল বলে ভারত কিন্তু কূটনৈতিক সুবিধা পেয়েছে। সেই কারণে তখন সিদ্ধান্ত হয় যে পাকিস্তানের ক্রিকেটার এখানে খেলতে দেওয়া হবে না। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো দেশকে এক পঙ্ক্তিতে বসিয়ে দেখতে চাওয়া, এইটা তো সোশ্যাল মিডিয়ার চোররা শুরু করেছে। এর তো কোনো বাস্তব রাজনৈতিক ভিত্তি নেই। তার কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক বরাবরই গোলমেলে। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমাদের মোটামুটি 2.5খানা যুদ্ধ হয়েছে, দুটো পুরস্তুর যুদ্ধ। আর যদি আমি কার্গিলের যে যুদ্ধ ছিল, যেহেতু একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, তাকে 8খানা যুদ্ধ চলছে, 2.5খানা যুদ্ধ হয়েছে। তা বাদে পাকিস্তানের মাটি থেকে আমাদের দেশে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়, সন্ত্রাসবাদী হানা ঘটনা ঘটেছে, এরকমও ঘটেছে। হ্যাঁ, পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আমাদের দেশে ধরা টরা করেছে, এই সমস্ত নানা জিনিস ঘটেছে। কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কোনোদিনই খারাপ নয়। এমন মানে বাংলাদেশ দেশটা তৈরি হয়েছে প্রথমত ভারত সরকারের মানে সহায়তায়। হ্যাঁ, 1971-এর যুদ্ধের সময়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বাংলাদেশে যখন আহ, সামরিক সরকার ছিল, জেনারেল এরশাদের সরকার ছিল, সেই সময়ও বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কোনোদিন তুলে দেওয়া হয়নি। হ্যাঁ, এবং তারপরে শেখ হাসিনার আমলে অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হতো, হিন্দুদের উপর আক্রমণ হতো, এবং তা নিয়ে ভারত সরকার কিছু বলতো না এমনও নয়। তো হাসিনা সরকারের সঙ্গে ভারত সরকারের, এমনকি নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার বা জাতীয়তাবাদী সরকার, তাদেরও সম্পর্ক ভালো ছিল। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে গত বছরের অভ্যুত্থানে
কিন্তু শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে ভারত, নরেন্দ্র মোদীর সরকার। সুতরাং তার সেই সব তখন বাংলাদেশের সাথে আমরা তারপরেও ইউনূস সরকার আসার পরেও ইউনূস সরকারের আমলে বাংলাদেশের যা চলছে তা নিয়ে নিঃসন্দেহে ভারতে অনেকেরই আপত্তি আছে, আমাদের আপত্তি আছে, ভারতের বিরোধী আহ পক্ষ উভয় পক্ষের আপত্তি আছে। এই যে সম্প্রতি যে হিন্দুদের হত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে বাংলাদেশ ভারতে বিরোধীরা পর্যন্ত মিছিল করেছে, বামেরাই একাধিক মিছিল করেছে। এবং ভারত সরকার তারাও ইউনূস সরকারের সঙ্গে কথাবার্তা বলেছে, জানিয়েছে যে এগুলো আমরা ভারতকে দেখছি না, সবকিছু হয়েছে। তবে তারপরেও সম্প্রতি বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি তো সেখানে গেছেন, তিনি শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার সঙ্গে কথাবার্তা বলেছেন। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও তাই একই কাজ করেছেন এবং কাজ করেছেন। বিজেপি সরকারের অন্য অনেক কাজ নিয়ে আমাদের আপত্তি সৃষ্টি করে, কিন্তু এক্ষেত্রে কাজই করেছেন। সুতরাং আমাদের সঙ্গে বাংলাদেশের না তো যুদ্ধ হচ্ছে, না কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়েছে। বাংলাদেশে কি সে দিকে খেলবে না কেন? সোশ্যাল মিডিয়া করবে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বা ভারত সরকারের বিদেশ নীতি কিভাবে চলবে, এইটা হচ্ছে মুস্তাফিজুরের ক্ষেত্রে সবচেয়ে আপত্তিকর জায়গা। এবং এটা হচ্ছে ওই যে বললাম ক্রিকেটে বিরোধীরা হয়ে গেছে, কোন রকম প্রশ্ন না করে বা ক্রিকেট সাংবাদিকদের মানে ৯০-৯৫% তারা এটাকে সমর্থন করে নানা রকম অজুহাত খাড়া করে চলেছে। এবং যেটা হয়েছে ভারতবর্ষের মুশকিল সেটা হচ্ছে যে ভারতবর্ষের সাংবাদিক সোশ্যাল মিডিয়া ট্রোলদের মধ্যে প্রায় কোনো তফাৎ নেই। এটা ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে। মানে জ্যাভলিন নিয়ে যতই নীরজ চোপড়া অলিম্পিকে সোনা জিতুন, এখনো যেহেতু খেলাটা সেই পরিমাণ জনপ্রিয়তা নেই, সুতরাং সেখানে সাংবাদিকদের ভিড় নেই। হ্যাঁ, এবং মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে পয়েন্ট স্কোর করতে হবে এই ব্যাপারটা নেই। ক্রিকেটে যেহেতু আছে সেই জন্য ওই সোশ্যাল মিডিয়া টুলদের মধ্যে আচরণ করে না সাংবাদিক, তারপরে সঠিক কথাগুলো তোলা হয় না। একটা এইটা যেমন জিনিস একটা ব্যাপার। একটা জিনিস জিজ্ঞাসা করবো প্রতীক, যে এর পরিপ্রেক্ষিতে এই মুস্তাফিজুর রহমানকে যে বাদ দেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, সেটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? দেখো, বাংলাদেশের প্রতিক্রিয়াটা যদি আমি দেখি তাহলে সোজা উপায় হচ্ছে আমি ভারতের সঙ্গেই তুলনা করি। সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম যে ভারত পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন হলো দ্বিপাক্ষিক সিরিজ খেলেন, কিন্তু ভারত সমস্ত আইসিসি টুর্নামেন্টে বা এসিসি টুর্নামেন্টে, মানে একটাই আছে এশিয়া কাপ, সেটাতে ভারত কিন্তু সবসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলে। এবং প্রত্যেকবারই এই যে সারা বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না, পাকিস্তান খারাপ, এই সমস্ত বলা টলা হয়। তারপর যখন এর আইসিসি টুর্নামেন্ট আসে, এবং এখন আর বলে দেওয়ার দরকার সেটা ওপেন সিক্রেট, মানে টাকার জোরের কারণে, পৃথিবীর সবচেয়ে ধনী বোর্ড হওয়ার কারণে আসলে বিসিসিআই আইসিসি চাল। তো তা সত্ত্বেও দেখা যায় যে বিশ্বকাপের সময় তুমি দেখবে বা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় একবার না একবার যেন ভারত আর পাকিস্তানের ম্যাচ হয়, এর ব্যবস্থা করাই থাকে। যেমন ভাবে ড্র তৈরি করা হয়, সবসময় ভারত পাকিস্তান এক গ্রুপে থাকে। এবং নকআউটে গিয়েও যদি দুই দলই ওঠে তাহলে যেন একবার খেলা হয়, এমন ব্যবস্থা করা থাকে। এই যে 2025 সালে যে এশিয়া কাপ হয়ে গেল, তার আগে কিন্তু পেহেলগামের ঘটনা ঘটে গেছে এবং সেটা পাকিস্তান সন্ত্রাসবাদীরা করেছে, এই কথা ভারত সরকার বলেছে। মানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, তাঁরই সুপুত্র, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন জয় শাহ, তার আমলে এই ঘটনাটা ঘটলো। যে ভারত কই তখন বললো না যে আমরা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবো না। হ্যাঁ, শুধু খেললো তাই নয়, এমন ভাবে ড্র তৈরি করা হয়েছিল যে তিনবার খেলা হয়েছে ভারত পাকিস্তান। একবার গ্রুপে খেলা হলো, তারপরে 4টে দল গ্রুপ থেকে উঠলো, ওঠার পরে সেমিফাইনাল না হয়ে সুপার 4 বলে একটা মাখার জিনিস করা হলো, যাতে আরেকবার ভারত পাকিস্তানের খেলা নিশ্চিত হলো। এবং তারপর দু দলই ফাইনালে উঠলো। স্বাভাবিক, এশিয়া কাপ হলে আর কেই উঠবে, ভারত পাকিস্তানের ফাইনাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাইনালে আবার ভারত পাকিস্তান খেলা, এবং সেখানে একটা অদ্ভুত কুৎসিত নাটক করলো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট দল। সেটা হচ্ছে যে পাকিস্তানের শুধু খেললাম, আমরা বুঝিয়ে দেবো যে ওরা 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 কতটা অন্যায় করেছে। সেই জন্য ক্রিকেটাররা খেলা শেষ হওয়ার পরে যে করমর্দন করার কথা, সেই করমর্দনটা করলেন, সেটা নিয়ে একটু করা হলো।
ওই হই হই করার কারণটা ছিল সোশ্যাল মিডিয়া ট্রোলদের সন্তুষ্ট করা। তার কারণ হচ্ছে যে এতদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে নাঠালা নিয়ে যে উগ্রতা তৈরি করা হয়েছিল, সেই উগ্রতা এশিয়া কাপের সময় ব্যাক ফায়ার করে গিয়েছে। ট্রোলরা দাবি করতে শুরু করেছিল পেহেলগাম ঘটেছে, এই অবস্থায় কেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এদিকে বোর্ড কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে খুব উৎসাহিত। তার কারণটা হচ্ছে যে যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না, একমাত্র বহুদলীয় কোনো প্রতিযোগিতা হলে তবেই ভারত পাকিস্তান খেলা হয়। ওই ভারত পাকিস্তান খেলাটা থেকে টিভি রেটিং এ সবচেয়ে বেশি টাকা উঠে আসে, টিভি সম্প্রচার থেকে। সেই টাকা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়তে পারেনি। অতএব পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলবে। যে এইবার এই গোটা ঘটনাটা আমি কেন বাংলাদেশের প্রতিক্রিয়ার উত্তরে বলছি, সেটা হচ্ছে যে ভারত আবার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি হলো পাকিস্তানে, আয়োজক দেশের নাম পাকিস্তান, ওটা আইসিসির প্রতিযোগিতা। ভারত ক্রিকেট বোর্ড যথারীতি বললো, না আমাদের সরকার তো আমাদের পাকিস্তানে যেতে দেবে না, অতএব আমরা পাকিস্তানে খেলবো না, ওখানে গেলে আমাদের নিরাপত্তা নিয়ে সন্দেহ আছে, অতএব আমরা আমাদের ম্যাচগুলো খেলবো হচ্ছে সংযুক্ত আরব আমির শাহী। হ্যাঁ, তো এই যে নিরাপত্তার কথা বলে না যাওয়া পাকিস্তানে, বাংলাদেশও তো এবার তাই বলছে যে ওখানে গেলে আমাদের নিরাপত্তার অভাব হতে পারে, সেই জন্য আমরা যাব না। এবার এই কথাটাকে, হ্যাঁ কিসের আবার নিরাপত্তা অভাব অমুক তমুক এগুলো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে ভারতীয় মহল থেকে। কিন্তু এ উড়িয়ে দিলে তো হবে না। তো তার কারণ যে বেশ কিছু দক্ষিণপন্থী নেতা ইতিমধ্যেই বাংলাদেশের সম্বন্ধে মানে বিষাক্ত মন্তব্য করেছেন, নানা রকম হুমকি টুমকি দিয়েছে। এমনকি মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়া হয়েছে বলে শাহরুখ খানকে আক্রমণ করা হয়েছে, বিজেপি নেতারা আক্রমণ করেছেন, হ্যাঁ আরো বিভিন্ন সন্ন্যাসী টন্যাসী হিন্দুত্ববাদী তারা আক্রমণ করেছেন। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সংযত কারণেই মনে করতে পারে যে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা সুরক্ষিত নয়, আমরা যদি ভারতে খেলতে যাই। সুতরাং বাংলাদেশের কথা বলতেই হবে। এবং মজা হচ্ছে দেখো, যে আমি যে বলছিলাম যে এই যে সাংবাদিকরা মানে ভারতীয় সাংবাদিকদের আমি কি বলবো এটাকে আমি জানি না, অযোগ্যতা বা অক্ষমতাই বলা উচিত। এটা হচ্ছে যে আজকে সারাদিন যেটা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে সেটা হচ্ছে ক্রিকইনফো বলে যে ওয়েবসাইটটা আছে, সারা পৃথিবীতে ক্রিকেটের মোটামুটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট প্রেমীদের মধ্যে। তাতে আজ সকাল থেকে একটা খবর রয়েছে যে আইসিসি নাকি বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনুরোধ অস্বীকার করেছে। ওরা চেয়েছিল যে শ্রীলঙ্কায় আমাদের ম্যাচগুলো দেওয়া হোক, আইসিসি বলেছে আমরা দেবো না। মজাটা হচ্ছে তুমি যদি খবরটা পড়ে দেখো, শিরোনামে লেখা আছে আইসিসি বিসিবি কে প্রত্যাখ্যান করেছে। যদি খবরটা পড়ে দেখো তুমি দেখবে তার মধ্যে বিসিবির দিক থেকেও কেউ এই খবরটা স্বীকার করেছে এরকম নেই, আইসিসি কেউ বলেছে এরকমও নেই। তো আমি একটু আগে এই আলোচনায় বসার আগে আইসিসি ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে আইসিসি ওয়েবসাইটে যদি কোনো প্রেস বিজ্ঞপ্তি বা কিছু থাকে, কিচ্ছু নেই, কোথাও একটা অক্ষর নেই যে আইসিসি বলেছে যে এটা না আমরা ওদের শ্রীলঙ্কায় খেলতে দেবো না। তার মানে সংবাদ মাধ্যম ভারতের ক্রিকেট শিল্পীরা এই এটা তৈরি করে দিচ্ছেন, লোককে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো আইসিসি কিন্তু ওদের পাত্তা দেয়নি। এবার কথা হচ্ছে এগুলো সব ঠিক আছে, সব ভালো, খুব ভালো। এগুলো করতে করে ভারতীয় ক্রিকেট প্রেমীরা খুব আর কি আনন্দ আনন্দ পায়, হ্যাঁ আমরাই তো চালাচ্ছি বিশ্ব ক্রিকেট, আমরাই যা বলবো তাই হবে, সব ঠিক হবে। মুশকিল হচ্ছে এগুলো করার পরে আজের বেলায় দেখা যায় যে ওই অর্ক বলছে যে বিশ্বগুরু বলে তারপরে মার্কিন প্রেসিডেন্ট যা ইচ্ছে বলছেন, হ্যাঁ আমাদের দেশ কোনো জবাব দিচ্ছে না। অনেকটা ক্রিকেটের ক্ষেত্রে আমাদের সেটাই হয়। কিরকম না এশিয়া কাপে ওই যে অসভ্যতা সূর্যকুমার যাদবের দল করলো, তারপরে ভারত ভালো খেললো, ভারত কাপ জিতলো, সেই কাপ আজ পর্যন্ত ভারতে এসে পৌঁছায়নি। কেন পৌঁছায়? তার কারণ যে ফাইনালে কাপ জেতার পরে হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বললো যে না আমরা পাকিস্তানি পুরস্কার নেব না। জানা কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পদটা একজন পাকিস্তানি, এশিয়া কাপের আগে থেকে, হ্যাঁ, এবং ওটা ওই পদটা আসলে বাই রোটেশন হয়। এবারে পাকিস্তানের হওয়ার পদটাই পাকিস্তানি একজন, হ্যাঁ, তো তার হাত থেকে পুরস্কার নেব না। তো সেটা তো তাহলে বলতে হতো যে এশিয়া কাপ খেলবোই না, পাকিস্তান খেলবোই না, ওই নেবো না করে নাটক করছে। আমার তারপরে অনেকদিন ধরে বলা হলো যে আমাদের পাঠিয়ে দাও কাপ। হ্যাঁ, এবার ওই যে পাকিস্তানের যে কর্তা তিনিও বলেছেন যে না কাপ নিতে হলে সে দিয়ে যেতে হবে, কাপ তোমরা জিতে তোমার জন্য রাখা দিয়ে যেতে হবে। হ্যাঁ, যে জাতীয়তাবাদী সাংবাদিকরা তারা খুব হইচই করলেন, বেশ করেছে, ভালো করেছে, পাকিস্তানকে মুখের মতো জবাব দিয়েছে। তারা কিন্তু এখন জবাব দিতে পারছেন না যে সেই 6 মাস হয়ে গেল প্রতিযোগিতা হয়ে গেছে, এখন এশিয়া কাপ ভারতে এসে পৌঁছেছে না কেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড আনতে পারলো না কেন? এত যে ক্ষমতা, এত যে টাকা পয়সা, তো কি লাভ হলো? এবার বাংলাদেশের সঙ্গে ব্যাপারটাও তুমি আস্তে আস্তে দেখবে যে এরকম একটা ঘোরালো জায়গায় চলে যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এর প্রভাবটা ভারতের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তার উপরে পড়ছে। এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ভারত সরকার বলেছে, মানে আমি জানি না এখন, যেমন এসআইআর এর ক্ষেত্রে সেদিন অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন যে আহ, নির্বাচন কমিশন নাকি কোনো সরকারি অর্ডার দিচ্ছে না, হোয়াটসঅ্যাপে নাকি ইয়ে করা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে যারা কাজ করছেন বিএলও, ইআরও ইত্যাদি। এখন যদি সেরকম কিছু হয়ে থাকে সে কথা আমি জানি না, সে কথা কেউ স্বীকার করেননি প্রকাশ। কিন্তু এই মানে এখন পর্যন্ত অন্তত সরকার কিছু বলেছিল এরকম এরকম কোনো নাই। এবং যদি শাহরুখ খান খুব দোষী হয়ে যান, ওই যে ধর্মের প্রশ্ন এখানেই চলে আসে, মানে শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের যিনি মালিক তিনি মুসলমান, তাই জন্যই কি এত গন্ডগোল? কারণ হচ্ছে যে ভারতেরই এই যে আইপিএল এ যাদের দল আছে, মুকেশ আম্বানির দল আছে, শাহরুখ খানের দল আছে, এদেরই আবার সংযুক্ত আরব আমির সাইডে একটা একই রকম ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা হয়, তার নাম হচ্ছে ILT20। সেখানে আবার এদেরই দল আছে। সেই দলগুলোতেও কিন্তু মুস্তাফিজুর রহমান খেলেন, সাকিব আল হাসান খেলেন। কিন্তু তাহলে ওই ওই দলগুলো থেকে কি ওখানেও কি বলা হবে যে ওরা ওখানে খেলবে না? তো ওখানে যদি খেলে একই মালিকের দলে, তাহলে পরে তখন তাহলে মুকেশ আম্বানি টাম্বানির দল আছে ওখানে, তাহলে ওরা দেশপ্রেমিক রইলেন না। কিন্তু এখানে শাহরুখ খান দেশপ্রেমিক না, কারণ শাহরুখ খানের দলে মুস্তাফিজুর রহমান ছিল। মানে গোটা জিনিসটার মধ্যে কোনো ক্রিকেটীয় যুক্তিও নেই, রাজনৈতিক যুক্তিও নেই। এটা সমস্তটাই গোটাই একটা প্রহসন হচ্ছে, এবং যেটা আসলে ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট খেলাটার ক্ষতি করছে। হ্যাঁ, সেটাই মানে খেলাটা হবে, তার থেকে ব্যবসা হবে, কিন্তু আবার এইসব গোলমালগুলো হবে। মানে অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সাথে খেলবো আমরা, কিন্তু হাত মেলাবো না। আমরা জিতবো, কিন্তু আমরা ট্রফি নেব না। মুস্তাফিজুর রহমানকে আমরা খেলতে দেব না IPL এ, কিন্তু বাংলাদেশ যেন এসে এখানে খেলে। সবটাই একটা এক ধরনের ডাইকোটমি, সে নিয়ে কোনো সন্দেহ নেই। অর্ককে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আহ, এই যে পুরো ঘটনাটা ঘটছে এবং তাতে ইউনিস সরকার, যেটা অন্তর্বর্তী সরকার রয়েছে, আহ, সেই ইউনিস সরকারও এটার মধ্যে যুক্ত হয়ে গেছে। মানে প্রথমে তাদের যে উপদেষ্টা বিদেশ নীতি নিয়ে তারা যে যে অবস্থান নিচ্ছেন, সেইখানে আমরা দেখছি যে আহ, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারেরই একটা সিদ্ধান্ত, সেইটা সেখানকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেটাকে ইমপ্লিমেন্ট করছেন, যে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আসবেন না ভারতবর্ষে এই T20 বিশ্বকাপ খেলতে। তো এইটা কি এখন যে সরকার রয়েছে বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সামনে নির্বাচন আসছে, আহ আভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে কি এটাতে পুরোটা পড়লো, যে যারা ভারত বিরোধী শক্তি যে রয়েছে বাংলাদেশে, তাদেরকে উৎসাহিত করার জন্য বা তাদের সমর্থন পাওয়ার জন্য কি এই সিদ্ধান্ত হলো? কবিতা, আমার যেটা এক্ষেত্রে মনে হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সরকার এই পার্টিকুলার ইস্যুটাতে, IPL সংক্রান্ত ইস্যুটাতে যেটা করছে সেটাকে আমার মনে হচ্ছে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বুদ্ধিতা। এবং দুতরফেই চেষ্টা করছে যে কিরকম ভাবে আহ নির্বোধের মতো কার্যত পাড়ার রকে বসে একটা হাওয়া গরম করবার একটা প্রচেষ্টা করা যায়। আমি তোমার প্রশ্নটায় আসি তার আগে শুধু বলি যে ভারত সরকার বা আমাদের ক্রিকেট কর্তৃপক্ষ দ্বারা কোন যুক্তিতে এই বাংলাদেশি ক্রিকেটারকে আটকালেন। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর, মাইনরিটিদের ওপর নির্যাতনের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এবং শেখ হাসিনার সময়ও আমরা নাসিরনগরের দাঙ্গা জানি, রামুতে বৌদ্ধদের ওপর হামলার ঘটনা জানি, এবং নানা ঘটনা ঘটেছে। তার আগেও খালেদা জিয়ার আমলে ঘটেছে, ইউনূস সরকারের আমলেও ঘটছে। কিন্তু এই সময় হঠাৎ করে ওকে আটকানো হলো। এবং বাংলাদেশ সরকার যেটা করলো, মানে দুটো, একটা তো তারা বললো যে ক্রিকেট খেলতে, ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে তারা এখানে আসবে না। একই সঙ্গে তুমি এটাও নিশ্চয়ই খেয়াল করেছো, বাংলাদেশে IPL এর সম্প্রচার বন্ধ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ IPL দেখতে পাবেন না। এবং এটা তো তুমিও জানো যে নেপাল, বাংলাদেশ, এই দুটো দেশেই IPL কিন্তু খুবই খুবই জনপ্রিয়। সেখানকার মানুষরা, ক্রিকেটে যারা উৎসাহী তারা IPL দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পাবেন না। এবং এটার পেছনে যেটা রয়েছে আমার মনে হয় যে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
সে সম্পূর্ণভাবে ব্যর্থ বললেও খুব কম বলা হয়। দেশে আইন শৃঙ্খলা বলে কার্যত কিছু নেই, একটা মপতন্ত্র কায়েম হয়ে রয়েছে। এবং গত 25 তারিখ তারেক রহমান বাংলাদেশে ফেরার পর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ফেরার পর এবং খালেদা জিয়ার মৃত্যুর পরেও যে বিপুল জনসমাবেশ হয়েছে, তারপর থেকে এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে নিয়ন্ত্রণ, যে গ্রিপ, সেটা ধীরে ধীরে বিএনপির হাতে চলে যাচ্ছে। যদিও ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতে ইসলামী ছাত্র সংগঠন ভালো ফল করছে। এই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু খুব স্পষ্ট করেই যখন বলছেন যে ৭১কে অস্বীকার করা যাবে না ইত্যাদি ইত্যাদি, এই সময় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সরকার একটা সম্পূর্ণ ব্যর্থ সরকার। তারা চাইছে তাদের দেশের মধ্যেকার যে ভারত বিরোধী সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টে আরেকটু উস্কে দিয়ে এবং ভারতের আধিপত্যবাদ বিরোধিতার কথা বলে আদতে কিছু টোকেনিজম প্র্যাকটিস করবার তারা চেষ্টা করছে, সেটাই আসলে এইরকম। তো এই প্রসঙ্গে আমার আরেকটা রিসেন্ট নিউজের কথা মনে হলো, যেটাও নিয়ে ভারতে খুব একটা খবর হয়নি। রয়টার্স খবরটা করেছে, তুমি নিশ্চয়ই ফলো করেছো, যে জামাতে ইসলামীর যিনি বর্তমান আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি রয়টার্স এর প্রশ্নের উত্তরে তিনি কার্যত স্বীকার করেছেন যে কিছুদিন আগে ভারতীয় এজেন্সিগুলোর সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং দুপক্ষই সেই বৈঠকটা গোপন রাখতে চেয়েছিলেন। কাজেই বাংলাদেশের রাইটিস্টরাও আসলে যা বলছেন আর যা করছেন, এই দুটোর মধ্যে অনেকটা একটা বিরাট ফারাক আসলে থেকে যাচ্ছে। এবং তুমি যেটা বললে যে বাংলাদেশের জনপ্রিয় মত যেহেতু এই মুহূর্তে ভারতের বিরোধিতা করা, সেই জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসলে সেই একটা পপুলিস্ট রাজনীতি করতে চাইছে। তবে অবশ্যই সম্বিদে এটাও এর সঙ্গে বলবো যে যেরকম ভাবে আমাদের দেশ থেকে প্রথমে ওই বাংলাদেশি ক্রিকেটারকে আটকানোর সিদ্ধান্ত হলো, সেটা অবশ্যই বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষকে এই ধরনের কাজ করবার একটা আরেকটু সুযোগ করে দিল। আমাদের আলোচনাটা আজকে বেশ ভালোই জমলো বলেই আমার মনে হয়। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আপনারা যারা এই আলোচনাটা শুনবেন অবশ্যই আমাদের জানাবেন যে এই নিউজ রুমের আলোচনা আপনাদের কেমন লাগলো। আমাদের নানা দেশীয় আন্তর্জাতিক নানা বিষয় এখানে উঠে এলো, খেলা, অন্য অনেক বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রথম বারের আলোচনাটা হলো। আগামী পর্বগুলোতে আমরা এরকম নানা বিষয় নিয়ে আলোচনার পরিসর যাতে একদম প্রস্তুত থাকে সেটারই চেষ্টা করব। নাগরিক নিউজ রুম অবশ্যই দেখুন, শুনুন, আমাদের ইউটিউব চ্যানেলও দেখুন। ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরও জানান, সব প্রশ্ন চলবেও দেখবেন, আমাদের সাইটও পড়বেন। আজকে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এতখানি একটা সুন্দর একটা আলোচনা, আড্ডার ছলে একটা আলোচনা করার জন্য। দর্শকদেরও অনেক ধন্যবাদ, আমাদের পাশে থাকুন। নমস্কার।